অবশেষে একটা রক্তাক্ত লাশ খুঁজে পাওয়া গেল, যা শহর থেকে ৩৫ কিলো দূরে ৭০ থেকে ৮০ বছরের পুরনো বাংলোর সামনে একটি ২০০ বছর আগের বটগাছে ঝুলন্ত অবস্থায়। খবর পেয়ে দ্রুত আরও পুলিশ চলে আসে এবং লাশটির নিচে নামানোর পর সবাই আরও আশ্চর্য হয়ে গেল, কারণ লাশের বুকে বিশাল একটা ক্ষত, মানে কলিজা বের করে নেওয়া হয়েছে এবং পুরুষাঙ্গ কর্তন করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সবাই হা হয়ে গেল। এটা কেমন হত্যা? এত নির্মম ও জঘন্যভাবে কেউ কাউকে খুন করতে পারে? লাশের দিকে চোখ পড়তেই গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, শরীরে কাটা দিচ্ছে। লাশটি শনাক্তকরণ ও ইনভেস্টিগেশনের সুবিধার্থে শিরচ্ছেদ হওয়া মাথা খুঁজতে আশেপাশে সমস্ত জায়গায় টর্চ লাইট জ্বালিয়ে দেখতে লাগলো, কিন্তু না, সব চেষ্টা ব্যর্থ হয়ে মুন্ডহীন লাশটি পোস্টমর্টমের জন্য মর্গে পাঠানো হলো। অপরদিকে ওসি মোতাহার হোসেন ও কনস্টেবল রহমত আলীর মধ্যে এই লাশটি কার এখনও পুলিশ শিওর না, বা আদৌ তাদের মধ্যে কারো কিনা সেটাও শিওর না। যেহেতু ওদের দুজনের গাড়িটির লাস্ট স্টপেজ এটা, তাই আশেপাশেই কোথাও ওরা থাকার কথা। সেই সূত্র ধরে এই ভুতুরে বাংলোতে থাকার সম্ভাবনা 90%। এসব কারণে সবাই মিলে ভুতুরে বাংলোর ভিতরে ঢুকে সার্চ করার সিদ্ধান্ত নিল। এমন ভয়ানক লাশ দেখার পরে অনেকেই ভেতরে যেতে ইচ্ছুক নয়, তারপরও চাকরির খাতিরে মনের ইচ্ছার বিরুদ্ধে যেতে হচ্ছে। সার্চ টিম বাড়ানোর হলো 15 জনের একটি টিম ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং বিল্ডিংয়ের প্রতিটি কোনায় কোনায় ভালো করে চেক করার আদেশ দেওয়া হলো। দোতলা বাড়িটির প্রথমে বিশাল একটা লোহার দরজা, অনেক দিনের পুরনো আর মরিচা ধরে কেমন একটা ভয়ঙ্কর কালার ধারণ করেছে। খোলার জন্য ধাক্কা দিতেই বিকট শব্দ করে ধীরে ধীরে খুলে গেল। মনে হচ্ছে এই দরজাটি প্রায় খোলা হতো, মানে মাঝে মাঝে দেখা যায় প্রায় খোলা হতো, নয়তো এমন মরিচা পড়া দরজা খুলতে আরও বেশি সময় ও শক্তি প্রয়োগ করা লাগতো। দরজা খুলে ভেতরে লাইট ধরতেই যাকে যাকে বাদুর উড়ে যেতে লাগলো, যেন মাথার উপর দিয়ে কামান চালিয়ে দিচ্ছে আর কালো কালো গোলাবারুদ ছাসা করে অতিবাহিত হচ্ছে। সবাই আতঙ্কে মাথায় হাত দিয়ে নিচু হয়ে গেল। পাক্কা 1 মিনিট পর যেন ভারত পাকিস্তানের যুদ্ধ শেষে শান্তির পতাকা উড়ল। তবে ওদের জন্য বাংলোর ভিতরে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। যখন দরজা পেরিয়ে ভিতরে ঢুকলো, তখনই টের পেল এটি বিশাল বড় হল রুম, যার পুরো ফ্লোরে ও দেয়াল জুড়ে বিভিন্ন লেখা ও চিত্রশিল্পে ভরা। আর ফ্রন্ট সাইডে দেয়ালে বড় করে গোটা গোটা অক্ষরে লেখা ওয়েলকাম টু ডেথ জোন। মনে হচ্ছিল লেখাটি থেকে রক্ত চুয়ে চুয়ে নিচের দিকে গড়িয়ে পড়ছে। ভালোভাবে লাইট ধরতেই বোঝা গেল দেয়াল খচিত এই লেখাটির উপর ব্লাড লেপটে দেওয়া হয়েছে, যা থেকে এখনও রক্তের স্মেল ভেসে আসছে। তবে কি কিছুক্ষণ আগে যে লাশটি বটগাছ থেকে নামানো হলো তারই রক্ত, নাকি আমাদের ঢোকার কিছুক্ষণ পূর্বেই কাউকে খুন করে সেই রক্ত এখানে লেপটে দেওয়া হয়েছে? তবে একদম কাছে যাওয়ার পর দেখা গেল রক্ত শুকিয়ে গেছে, কিন্তু ব্লাডের স্মেল বিদ্যমান। তার মানে কি খুনি এখানে উপস্থিত আছে? তাহলে তো সেটা আরও বেশি ভয়ঙ্কর, কারণ এই টাইপের খুনি অবশ্যই বিকৃতি মস্তিষ্কের সাইকো হয়ে থাকে, ভেরি ডেঞ্জারাস। কিন্তু আশেপাশে দেখে মনে হচ্ছে এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না, নাকি প্রেতাত্মা বা অন্য কিছুর হাতে আছে। রুমের ভেতরে কি ভয়ঙ্কর পরিস্থিতি একমাত্র উপস্থিত পুলিশ সার্চিং টিমই টের পেল। ফ্লোরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে, মনে হচ্ছে এখানে রেগুলার মানুষ জবাই করা হয়, তারপরে লাশটিকে নিয়ে টানাটানি ছেঁচড়ানো হয়, এরকম চিহ্ন দেখা যাচ্ছে ফ্লোরে। তাছাড়াও এখানে সেখানে বিভিন্ন কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে
পড়ে আছে। দেখে মনে হচ্ছিল কঙ্কালগুলো অনেক দিন ধরে না খেয়ে শুয়ে বসে আছে এবং ওদের দেখে খুব খুশি হয়েছে আর এখনই সবকটা পুলিশকে গিলে খাবে। কারো হাত কাঁপতেছিল, আবার কারো পা অথবা দুটো একই সাথে। কেউ কেউ হিসুর ভয়ঙ্কর চাপে ছিল, অনেকেই অলরেডি ঢেলেও দিয়েছিল। ভয়ঙ্কর আতঙ্ক, মৃত্যুর সব একই সাথে যেন গ্রাস করে নিয়েছিল। সবাই দলবদ্ধভাবে থাকার চেষ্টা করলো, কিন্তু কেউ কাউকে ছাড়তে চাচ্ছিল না। তবে এভাবে তো আর এত বড় বাংলো সার্চ করা সম্ভব না। তাই সহকারী ইনচার্জ আরাফ আদেশ দিল, আপনারা ট্রেনিংপ্রাপ্ত সোলজার, তাই এভাবে সাধারণ মানুষের মতো ভয় পেয়ে ভেঙে পড়লে চলবে না। সিঙ্গেল হয় দ্রুত প্রতিটা রুম কোনায় কোনায় চেক করেন। আমাদের ফোর্সের 2জন লোক 24 ঘন্টা হয়ে গেল, এখনও খুঁজে পাওয়া যায়নি। এটা মাথায় নিয়ে কাজ করুন। কুইক মুভ অ্যান্ড ফাস্ট চেকিং নাও। বিশাল বড় দুতলা বাড়িটির নিচতলায় প্রথমেই হল রুম স্পেস, তারপরে ডানে বামে আরও 120 থেকে 130টা রুম। হল রুমের লাস্ট কর্নার থেকে দোতলাতে সিঁড়ি উঠে গেছে, সেখানে প্রথমেই বসার একটা রুম, তারপরে আশেপাশে বিশাল বড় সাইজের মাস্টার বেডরুম, জলসা রুম আছে, আর অন্যান্য রুম নিয়ে 80 রুমের মতো হবে। সবগুলোতে পুরনো ফার্নিচার, ঝাড়বাতি, নর্মাল লাইট, গানের সরঞ্জাম, মেটাল ধাতুতে ভরপুর। কিন্তু এসব দেখে অবাক হবার ব্যাপার ছিল, কারণ 100 বছরের পুরনো বাংলোতে কেউ কি কখনো প্রবেশ করেনি? নয়তো এত অ্যান্টিক ফার্নিচার, লাইট ও অন্যান্য কিছু চুরি না হয়ে থাকে কি করে? তার মানে এখানে অবশ্যই ভূতপ্রেত বা বদজিন বাস করে। এদের ভয়েই এখানে কেউ ঢোকার সাহস পায়নি এতদিন। এসব কাজ নিশ্চয়ই ওদেরই। তাহলে তো আজকে পরক্ষণেই আরাব ভাবলো, এসব আমি কি ভাবছি, তাহলে বাকিদের কি পরিস্থিতি হবে? এখন এসব চিন্তাকে সাইডে রেখে ভুতুরে বাংলোটির বিভিন্ন জায়গাতে তন্ন করে খোঁজ শুরু করলো এবং প্রতিটা সদস্যকে ভালোভাবে খোঁজার চাপ দিতে লাগলো। এত কিছু করেও কোনো পজিটিভ কিছু পেল না। মানে এখন অবধি ওসি মোতাহার এবং কনস্টেবল রহমত আলীর কোনো নামগন্ধ নেই এখানে। অবশ্য এর পেছনে বিশেষ কারণও বিদ্যমান। এত বড় বাংলোতে সবকটা রুম অভাবে সার্চ করা সম্ভব নয়। এই 15 জন লোক দিয়ে তাই সহকারী থানা ইনচার্জ আরাফ চিন্তিত হয়, মাথায় চুল টেনে ধরলো আর নিজে বলল, এখন আমার পাগল হবার পালা। সত্যি যেন আরাফের পাগল হওয়ার সময় হয়ে গেছে। কেননা বাংলোতে খুঁজে শেষ যখন সার্চ টিমের বাইরে বের হয়ে আসলো, তখন দল থেকে একজন নিখোঁজ, হাবিলদার মামুন শেখ। একবার দুবার না, টানা 10 বার গণনা পরেও সংখ্যাতে 14 জন এবং মামুন শেখ অ্যাবসেন্ট। ওর ফোন নাম্বারে ট্রাই করা হলো, কিন্তু নাম্বারটিও বন্ধ দেখাচ্ছে। এতক্ষণ ওদের মনে এমনিতেই ভয় আতঙ্ক ঝাপটে ধরেছিল, এখন যেন সেটা মৃত্যুর দুয়ার হয়ে দাঁড়ালো। এক মুহূর্ত এখানে আর কেউ থাকতে চাচ্ছে না। সবাই ভীতে ভয়ে আতঙ্কে একাকার হয়ে গেছে, এমনকি সহকারী ইনচার্জ আরাফ সহ। তবে ওদের টিম থেকে একজন হাবিলদার নিখোঁজ, তাকে খুঁজে বের করাটা চাকরিগত দায়িত্ব, আবার এক ধরনের বোকামিও। কেননা এই ভুতুরে বাংলোতে অলরেডি 3 জন পুলিশ খেয়ে নিয়েছে। যদি এখন তাকে খুঁজতে গিয়ে আরও কেউ নিখোঁজ হয়ে যায়, তার জন্য জবাবদিহি করতে হবে। আবার তাকে খুঁজতে না নিয়ে গেলেও প্রশাসনিক চাপ নিতে হবে। এছাড়াও সাংবাদিক, প্রেস, মিডিয়া পেছনে লেগেই যাবে, বুঝতে পারছে না কি করা উচিত এই মুহূর্তে। অন্যদিকে এত রাতে উপর মহলে জানিয়েও কোনো লাভ হবে না, কারণ এই ব্যাপার নিয়ে মিটিং, কনফারেন্স, হাই অথরিটি ছাড়া কোনো আদেশ দেওয়াটা পসিবল না। প্রতিটা কাজেরই সিস্টেম আছে, এটাও তার ব্যতিক্রম নয়। তাছাড়া এভাবে ভিতরে যেও খুঁজে কোনো লাভ নেই, কারণ এই বাংলো সম্পর্কে স্টাডি এবং লোকাল লোকজন খুঁজে জিজ্ঞেস করে জানতে হবে আসলে এখানে কি হচ্ছে বা কি ছিল বা কেন এরকম হচ্ছে। অবশেষে টিম নিয়ে ফেরত যাওয়ার সিদ্ধান্তটাই নিল, কেননা এখানে বেশি সময় থাকাও এক ধরনের বোকামি, মানসিক চাপের মুখে থাকা। যেন প্রতিটি ইঞ্চিতে মৃত্যু উৎপেতে আছে। কখনো কাকে যে ছোবল মারে কেউ বলতে পারতেছে না। পরের দিন মুন্ডহীন লাশের ময়নাতদন্তের রিপোর্ট চলে আসছে, যা থেকে
শিওর হওয়া গেছে এই লাস্টে ওসি মোতাহার হোসেনের ওনার স্ত্রীও এই তথ্যটি সঠিক বলে কনফার্ম করেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? একজনকে মেরে অপরজনকে হাওয়া করে দিল। তাছাড়া মোতাহারকে এভাবে খুন করার পেছনে অন্য কি কারণ? যেহেতু মোতাহার হোসেন কর্পোরেট অফিসার ছিল, তাই তার শত্রুর অভাব হওয়ার কথা না। হয়তোবা তাদের মধ্য থেকে কেউ এই কাজটি করেছে, নয়তো অন্য কোনো কারণ থাকারই কথা না। অবশ্য আরেকটি অপশন আছে, সেটা হলো কনস্টেবল রহমত আলী সংশ্লিষ্টতা। যেহেতু এখন অবধি তাকে খুঁজে পাওয়া যায়নি, বা যেখানে ওসি সাহেবের মারা গেছে সেখানেও তার লাশ পাওয়া যায়নি, তার মানে হয়তোবা তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই খুনের সাথে জড়িত করা হয়েছে। এরকম হাজারটা প্রশ্ন থানা সহকারী ইনচার্জ আরাফের মাথায় ঘুরতেছিল। যেহেতু ওসি মোতাহার হোসেন ও কনস্টেবল রহমত আলীকে খুঁজতে দ্বিতীয় পর্যায়ে হাবিলদার মামুন শেখ নিখোঁজ, এত কিছুর জন্য প্রশাসনিকভাবে কেসটা নিয়ে বিশাল উদ্বিগ্ন এবং কুইক রহস্য উন্মোচন করে কেসটা সলভ করার জন্য আলাদাভাবে দৃষ্টি দেওয়া হলো। এবার সার্চ টিমের সংখ্যা বাড়িয়ে টোটাল 50 জন চৌকস সদস্যের পূর্ণ শক্তি গঠন করা হলো। সার্চ টিমের ক্যাপ্টেন হিসেবে একজন এএসপি হাসানকে নিযুক্ত দেওয়া হলো। পরের দিন সকাল 10টা পুরো টিম নিয়ে এএসপি হাসান সাহেবের সেই পুরনো বাংলোর দিকে মুভ করলেন। পৌঁছে বিশাল বড় ধাক্কা খেলো, কারণ আজও বটগাছে একটি লাশ ঝুলতেছে। ওসি মোতাহারের হোসেনের মতো সেম পরিস্থিতি ঝুলিয়ে রাখা এবং প্রতিটা বডি থেকে কলিজা বের করে নেওয়া হয়েছে, সাথে পুরুষাঙ্গকর্তন। লাশ নামানোর পরে বোঝা গেল খুনটা গত রাতেই করা হয়েছে, কারণ এখনও লাশের শরীরে তাজা রক্ত লেপ্টে আছে। এই ভয়ানক দৃশ্য দেখে সার্চ টিমের সদস্যরা ভয়ে কুঁকড়ে গেল। শরীরের শক্তি যেন হারিয়ে গেল। তবু সকাল 11টার দিক থেকে দুপুর 2টা পর্যন্ত কন্টিনিউ সার্চিং করলো, কিন্তু এবারও রেজাল্ট ব্যর্থতায় পরিণত হলো। এর থেকে বড় ব্যর্থতা ছিল টোটাল 50 জন থেকে এবার 2 জনকে খেয়ে নিল 100 বছরের পুরনো ভূতের বাংলোটি। ওদের ফোন নাম্বার বন্ধ, ওদের সাথে কোনো যোগাযোগ করা গেল না। তাই এবার 5 জনের আলাদা আলাদা দল বানিয়ে পুনরায় খুঁজতে গেল, কিন্তু এবার সবাই খুবই ভয়ে ছিল এবং এজন্যই হয়তোবা সব জায়গায় খুঁজতেও চায়নি বা পারেনি। সমস্ত লোক অতি দ্রুত বাংলো থেকে বেরিয়ে বাইরে চলে আসে। ব্যর্থতার সমস্ত দায়ভার এসপি হাসান নিয়ে এখান থেকে দ্রুত ব্যাক করে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করার জন্য মুভ করলো। রাস্তাতে গাড়ি চলছে আর এসপি হাসানের মাথার ভেতরে ব্রেন দ্রুত খেলা করছিল। সে ভাবছিল এই ভুতুরে বাড়িতে কি এমন আছে যে এত কিছু হয়ে যাচ্ছে, যার কোনো নথিপত্র নাই, প্রুফ নাই। দ্বিতীয় লাশটি ময়নাতদন্তের রিপোর্ট চলে আসলো। সবাই ভেবেছিল এটা কনস্টেবল রহমত আলীর লাশ, কিন্তু ভুল প্রমাণিত হলো, কারণ লাশটি ছিল অজ্ঞাত, যা রহমত আলীর সাথে ম্যাচ করেনি। তবে লাশের পরিচয় জানার জন্য যে সমস্ত থানাতে কিডন্যাপিং, নিখোঁজ, হারানোর জিডি করা হয়েছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হলো। তবে আশ্চর্যের বিষয় ছিল কারোর সাথে ম্যাচ করলো না। এসপি হাসানের ক্যারিয়ার রিপোর্ট খুবই ডাউন হয়ে গেল এসব কারণে। তাই নিজের পারফরমেন্স আপ করার জন্য পুরনো বাড়িটির ভেতরে অ্যান্টার্কটিক পিস সম্পর্কে সরকারের কে অব্যাহত করলো। এখানে কয়েক শত কোটি টাকার অ্যান্টার্কটিক মজুদ আছে। সরকার কি বুঝলো সেটা প্রকাশ না করে সরকারের পকেটেই রেখে দিল। শুধু এসপি হাসানকে আদেশ দেওয়া হলো এই কেসে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে, তাই যেন নতুন নিয়োগকৃত অফিসারকে যথাসাধ্য সাহায্য করে। বিশেষ করে ভুতুরে বাংলোতে কি দেখেছে, কি ঘটেছে, কি জানো, তা নতুন অফিসারকে হ্যান্ড ওভার করে দাও। যেহেতু কেসটা অনেক জটিল পর্যায়ে চলে গেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি, ম্যাগাজিন, পত্রপত্রিকা সব জায়গাতেই খুব ভয়ানকভাবে এবং পুলিশের হেয় করা খবর পাবলিশ করা হচ্ছে। তাছাড়া কোটি টাকার অ্যান্টার্কটিকের প্রশ্ন, তাই এসব মিলিয়ে সম্ভবত গোয়েন্দার হাতে দেওয়া হয়েছে কেসটা। দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা অফিসার নীল কেস স্টাডি করতে শুরু করলো, কিন্তু ওসি মোতাহার হোসেনের ডাটাবেস দেখে মাথা চক্কর দেওয়ার পরিস্থিতি হয়ে যায়। একজন পুলিশ কি করে এত কারাপ্টেড হতে পারে? তবে কি এই খুনের পেছনে এটাই আসল কারণ? যে সমস্ত ব্যক্তিদের সাথে ব্ল্যাকমেলিং থেকে শুরু করে অন্যান্য 2 নাম্বারই কারবারি করেছে,
তাদের একটা লিস্ট বের করা প্ল্যানিং নিল। অবশ্য লিস্টটা যথেষ্ট বড় হয়ে যাচ্ছিল, কিন্তু কেসটা সলভ করতে এই কাজটি অব্যাহত রাখলো। তবে কনস্টেবল রহমত আলী অনেস্ট ও কর্মঠ ছিল, তাই তার শত্রু থাকার কোনো সম্ভাবনা নেই। এই জন্য রহমত আলীর নিখোঁজ বা খুন হওয়াটা একটু সংশয়ের মধ্যে থেকেই যায়। তাছাড়া এখনও জানা যায়নি যে সে কোথায় আছে, কী অবস্থা আছে, বেঁচে আছে নাকি মরে গেছে। প্রথম দিকে গোয়েন্দা অফিসার নীল ভেবেছিল হয়তো বা কনস্টেবল রহমত আলীর হাত আছে, সে তৃতীয় পক্ষের সাথে হাত মিলিয়ে প্রচুর টাকা বিনিময়ে গেমটা খেলেছিল। কিন্তু রহমত আলীর ফোন কল লিস্ট, মেসেজ, ব্ল্যাঙ্ক মেল ব্যালেন্স বা অন্য জায়গাতে বিন্দুমাত্র সন্দেহ কারণ খুঁজে পাওয়া যায়নি। রহমত আলী 30 বছর চাকরি সার্ভিসে এই ধরনের কোনো ব্যাপার নেই, তাই ওকে সন্দেহ তালিকা থেকে সাইডে রাখা হলো। যদি কনস্টেবল রহমত আলী বেঁচে থাকে তাহলে ওর ফিরে আসাটা বা খুঁজে বের করাটা খুবই দরকার, বিশেষ করে এই কেসটা সলভ করার জন্য, কারণ এই মুহূর্তে ফেরত আসলে কেসটা এক তুড়িতে সলভ হয়ে যাবে। এই মুহূর্তে কোনো তথ্য, কোনো সূত্র নেই ওর হাতে, একমাত্র ভুতুড়ে বাংলাটি ছাড়া। কিন্তু এই বাংলা সম্পর্কে কিছুতেই জানে না। নাই গোয়েন্দা অফিসার নীল বর্তমানে সাগরের মাঝখানে হাবুডুবু কাটছিল, কারণ এই কেসটার টার্গেট দুটোতেই কুল কিনারাহীন। কনস্টেবল রহমত আলীকে খুঁজে বের করা, ওসি মোতাহার হোসেনের ব্যাকগ্রাউন্ড স্টাডি করে কিলার ফাইন্ড আউট করা। প্রথম কাজটা খুবই সহজ, কিন্তু দ্বিতীয়টা অনেক কঠিন। তাই শুরুতেই গোয়েন্দা অফিসার নীল এই প্রথমটাকে চয়েস করলো। এই শহরের সমস্ত জায়গায় পোস্টার লিফটেড করে দেওয়া হয়েছে যেখানে রহমত আলীকে দেখা যাবে, সাথে সাথে পুলিশকে খবর দেওয়ার জন্য। এই কাজের পাশাপাশি মোতাহার হোসেনের ব্যাকগ্রাউন্ড স্টাডি করলো, কিন্তু এটা করেও তেমন সুবিধা হচ্ছে না। অবশেষে ভুতুরে বাংলো নিয়ে স্টাডি শুরু করলো, কিন্তু এই বাংলো সম্পর্কে তেমন কোনো বই অনলাইনে নেই, কোনো ব্লগেও নেই। শেষে জাতীয় লাইব্রেরিতে খোঁজে নিয়েও তেমন কিছু খুঁজে পেল না। শেষে স্থানীয় লোকের সাহায্য নেওয়ার জন্য ভুতুরে বাংলোর আশেপাশে মানুষজন খুঁজতে লাগলো, কিন্তু এই এলাকাটা ছিল পাহাড়ি, ঘন জঙ্গলে ভরা, উঁচু নিচু ঢালা পাথরের স্তূপে ভরপুর, তাই লোকালয় খুঁজে পাওয়া মুশকিল। গোয়েন্দা অফিসার নীল এসব কারণে উক্ত অঞ্চলকে 4 ভাগে ভাগ করে খোঁজার প্ল্যানিং করলো। প্রথম দিন বাংলো থেকে সামনের দিকে খুঁজবে, পরের দিন ডানে, তারপরের দিন বামে, শেষের দিন বাংলোর পিছনের দিকে খুঁজবে। প্ল্যানিং অনুযায়ী কিছু শুকনা খাবার ও পানি নিয়ে বের হয়ে গেল। প্রথম দিনে ওরা একা বাংলোর কাছে যাওয়ার সাহস হলো না, কারণ এত ভয়ঙ্কর মানুষ খেকো বাংলোতে তো আর একা একা যাওয়া যায় না। তাই বাংলোর কয়েকশো গজ সামনে থেকে লোকালয় খুঁজে শুরু করলো। ঘন জঙ্গলের ভিতরে উঁচু নিচু পাহাড়ের ঢাল বেয়ে লোকালয় খুঁজতে লাগলো। জঙ্গলের ভিতরটা খুব অন্ধকার, ওর মনে হচ্ছিল লাইট দিয়ে দেখতে হবে, কিন্তু না। কিছুক্ষণ যাওয়ার পরে অন্ধকারটা চোখে সয়ে আসলো এবং পাতার ফাঁক দিয়ে মাঝে মধ্যে সূর্যের আলো চোখে পড়ছিল। শুকনো পাতার উপর পা পড়াতে মরমর শব্দ হচ্ছিল, আর মনে হচ্ছিল পেছন থেকে কেউ এসে ঘাড় মটকে দিবে। তাই তো গোয়েন্দা অফিসার নীল মনের অজান্তেই বারবার পিছন ফিরে তাকাচ্ছিল আর নিজেকে সাহস দিচ্ছিল, এটা বলে ভূত প্রেত বললে কিছুই নেই, এগুলো সব মনের ভুল। জঙ্গলের ভেতরে প্রচুর গরম, কারণ এখানে বাতাস একদমই নেই। গাছের পাতা নড়াচড়া করে, কিন্তু শরীরের কোনো বাতাস লাগে না, কারণ এত ঘন জঙ্গলের ভেতর বাতাস ঢুকবেই বা কীভাবে। অল্প সময়ের মধ্যেই ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। মাঝে মধ্যে গাছের পাতা ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো মাটি ছুঁয়ে গেছে, দেখতে ভালোই লাগছিল। মাইল পাঁচেক এগুনোর পর একটা নালার মতো দেখতে পেল, খুবই স্বচ্ছ পানি, হয়তো বা কোনো পাহাড়ের ঝর্ণার জল। স্রোতের টানে নালা হয় এদিকে বয়ে গেছে। শরীরটা বেশ পরিশ্রান্ত ছিল, তাই কোনো কিছু না ভেবে লাফ দিয়ে পানিতে নেমে যায় আর প্রশান্তির মাথা ডুবিয়ে দেয়। তারপরে আবার ফুল এনার্জি নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। ডানে বামে 1 কিলো কাভার করে সামনে যাচ্ছিল। বিশেষ কিছু জন্তু জানোয়ার ছাড়া আর কিছুই যেন মিলছে না। এভাবে সকাল থেকে সন্ধ্যা অবধিও খুঁজেও কোনো লোকালয় খুঁজে পেল না কিছুই। এমনকি একটি মানুষের সন্ধানও মিলল না। পরের দিন আবার অন্য সাইডে খুঁজে লোকালয় বের করবে সেই প্রত্যাশায় ফিরে গেল এখান থেকে।
দ্বিতীয় দিন যখন জঙ্গলে এসে পৌঁছালো তখন শরীরের প্রচুর ব্যথা নিয়ে খুব মন্তর গতিতে হাঁটতে শুরু করলো। কিছু দূর হাঁটার পর মনে হতে লাগলো কোথাও যেন থেকে যেন মানুষের কথার শব্দ আসতেছে, কিন্তু এটা বুঝতে পারলো না শব্দটা কোন দিক থেকে আসছে। যত দূরই সামনে এগোচ্ছে সে এরকমই কথা শুনতে পাচ্ছে, কিন্তু কখনো শব্দের মাত্রা বাড়ে না আবার কমেও না। এটা কি করে সম্ভব? যখন থেকেই ও কথা শুনতে পাচ্ছে তখন থেকে অনেক স্পিডের সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু 4 থেকে 5 মাইল সামনে এসব কোনো লোকেরাই পেল না বা কোনো মানুষজন নাই। প্রথম দিকে চলার শুরুতেই যতটুকু জোরে কথা শব্দ শুনতে পাচ্ছিল এখনও ঠিক ততটুকুই জোরে শুনতে পাচ্ছে, তবে জঙ্গলের ভিতরে এতটুকু বুঝতে পারছে না শব্দের উৎপত্তি কোথায়। কখনো মনে হচ্ছে সামনে, কখনো ডানে, আবার কখনো বামে। হুট করেই ওর মনে হতে লাগলো তাহলে কি শব্দটা ওকে তাড়া করে আসছে? যদি ডানে বামে বা সামনে থাকতো তাহলে এতক্ষণে শব্দটা আরও কাছে চলে আসতো, নয়তোবা শব্দকে ছাড়িয়ে ওই বেশি দূরে চলে যেত, মানে একদম শুনতে পেত না। আর শব্দটা যদি এখান থেকে আশেপাশে হয় তাহলে 5 থেকে 6 মাইল আগে থেকে কিভাবে শুনতে পেল? তার মানে শব্দটা ওকে তাড়া করে আসছে। এতক্ষণে ও বুঝতে পারলো নিশ্চয়ই ওর সাথে ভূত প্রেত নয়তো কিলারটা এই গেম খেলছে। হঠাৎ করেই ওর মনে হলো তাহলে আজকেই কি আমার জীবনের শেষ দিন? এই পৃথিবীকে আমি আর দেখতে পাবো না। বাকি লাশগুলোর মতো কি আমার পরিস্থিতিও হবে? এই কথাটা মনে হতেই ওর কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল, সাথে সাথে শরীরের একটা শীতল স্রোত বয়ে গেল। লিসেনার্স, আপনাদের কাছে এই এপিসোডের পর্বটি কেমন লাগলো? কিছু অংশ বাকি আছে, যদি ভালো লাগে অবশ্যই বাকি অংশ পরবর্তী খুব পর্বে শীঘ্রই আসবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।